আইসিসিতে শেখ হাসিনার বিচার চাইল অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। জাতিসংঘের পরমাণু শক্তি সংস্থাকে দ্বিচারিতা পরিহার করতে হবে বললেন ইরান। রোহিঙ্গা ইস্যুতে মানবিক সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি চীন ও কানাডার। বিদেশিদের সুখবর দিল সৌদি আরব। গাজায় যুদ্ধবিরতি ও মানবিক সহায়তার আহ্বান ইউরোপীয় মুসলিম নেতাদের। সর্বশেষ জানাবো বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানোর আহ্বান জামায়াত আমিরের। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। আইসিসিতে শেখ হাসিনার বিচার চাইল অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। গত বছরের 1 জুলাই থেকে 15 আগস্ট বাংলাদেশে যা ঘটেছে সেই প্রতিটি ঘটনার বিচার রোম সনদের 14 অনুচ্ছেদ অনুসারে আন্তর্জাতিক অপরাধ আদালতে পাঠানোর বিষয়টি বিবেচনার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাজ্য ভিত্তিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সাউথ এশিয়ার ফেসবুক পেজে প্রকাশিত বিবৃতিতে এ আহ্বান জানানো হয়। মূলত বুধবার বিবিসি প্রকাশিত এক প্রতিবেদনে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁস হওয়া অডিও বিশ্লেষণ করে বলা হয়েছে, আন্দোলন দমনে তিনি সরাসরি মরণাস্ত্র নিয়ে গুলির নির্দেশ দিয়েছিলেন। এ তথ্যের ভিত্তিতে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল আবারও কর্তৃপক্ষের প্রতি সহিংসতার জন্য দায়ীদের জবাবদিহিতার আওতায় আনার আহ্বান জানিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, 2025 সালের ফেব্রুয়ারিতে প্রকাশিত জাতিসংঘের একটি তথ্য অনুসন্ধান প্রতিবেদনে দাবি করা হয় যে ওই বিক্ষোভে প্রায় 1400 জন নিহত হয়েছিলেন, যার মধ্যে বিপুল সংখ্যক মানুষ নিহত হয়েছেন সামরিক বাহিনীর রাইফেল ও শটগানের গুলিতে, যার মধ্যে ছিল প্রাণঘাতী ধাতব ছড়রা, যা সাধারণত বাংলাদেশের নিরাপত্তা বাহিনী ব্যবহার করে থাকে। আরও হাজার হাজার মানুষ গুরুতর আহত হয়েছেন, যা তাদের স্বাভাবিক জীবন বদলে দিয়েছে। জাতিসংঘের পরমাণু শক্তি সংস্থাকে দ্বিচারিতা পরিহার করতে হবে বললেন ইরান। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, যদি তেহরানকে পারমাণবিক কর্মসূচি নিয়ে সহযোগিতা শুরু করতে হয় তাহলে জাতিসংঘের পরমাণু শক্তি সংস্থাকে দ্বিচারিতা পরিহার করতে হবে। বৃহস্পতিবার তিনি এমন মন্তব্য করেছেন বলে ইরানের রাষ্ট্রীয় মিডিয়ার খবরের বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান গত সপ্তাহে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার সঙ্গে সহযোগিতামূলক কার্যক্রম স্থগিত করেন। এরপরই ইরান থেকে আইএইএ তাদের কর্মকর্তাদের সরিয়ে নেয়। জুনে ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার পর আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার সঙ্গে সম্পর্কের ব্যাপক অবনতি ঘটে, কারণ সংস্থাটি জানিয়েছিল তেহরান পারমাণবিক অস্ত্র তৈরির পথেই রয়েছে। যদিও ইরান জোরালোভাবে দাবি করে আসছে তারা তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণভাবে পরিচালনা করছে এবং পারমাণবিক অস্ত্র তৈরির বিষয়টি অস্বীকার করে আসছে। ইউরোপিয়ান কাউন্সিলের প্রেসিডেন্ট অ্যান্তোনিও কস্তাকে টেলিফোনে মাসুদ পেজেশকিয়ান বলেন, আইএইএ এর সঙ্গে ইরানের সম্পর্ক নির্ভর করছে পরমাণু নথির বিষয়ে তাদের দ্বিচারিত পরিহারের ওপর। তিনি আরও বলেন, ইরানের বিরুদ্ধে আবারও কোনো আগ্রাসন হলে তার জবাব আরও অধিক ভয়াবহভাবে দেওয়া হবে। রোহিঙ্গা ইস্যুতে মানবিক সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি চীন ও কানাডার বাণিজ্যে বহুমুখীকরণ, বিনিয়োগ এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের প্রতি মানবিক সহায়তার বাংলাদেশকে সমর্থন অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছে চীন ও কানাডা। বাংলাদেশ সরকারের চলমান সংস্কারমূলক পদক্ষেপের প্রতি চীনের পূর্ণ সমর্থনও ব্যক্ত করেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। বৃহস্পতিবার মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে অনুষ্ঠিতব্য আসিয়ান আঞ্চলিক ফোরাম এর ফাঁকে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে পৃথক বৈঠকে এসব আশ্বাস দেন চীন ও কানাডার পররাষ্ট্রমন্ত্রীরা। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এর সঙ্গে বৈঠকে উভয় পক্ষ দ্বিপাক্ষিক সম্পর্কের ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন। ওয়াং ই বাংলাদেশের সরকারের চলমান সংস্কারমূলক পদক্ষেপের প্রতি চীনের পূর্ণ সমর্থন ব্যক্ত করেন এবং মেডিকেল ট্যুরিজম, পানি ব্যবস্থাপনা সহ অগ্রাধিকারের বিভিন্ন খাতের সহযোগিতার আশ্বাস দেন। বাংলাদেশের সম্প্রতি অনুষ্ঠিত চীন বিনিয়োগ সম্মেলনের কথা স্মরণ করে তিনি টেক্সটাইল, জ্বালানি, হালকা প্রকৌশল সহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশে কাজ করার আগ্রহ পুনরায় ব্যক্ত করেন। পররাষ্ট্র উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বর্তমান সরকারের প্রতি চীনের রাজনৈতিক ও উন্নয়ন সহায়তার জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং রোহিঙ্গা সংকটের তাৎক্ষণিক সমাধানে চীনের কার্যকর ভূমিকার অনুরোধ জানান। এছাড়া জাতিসংঘ আঞ্চলিক ও বহুপাক্ষিক প্ল্যাটফর্মে বাংলাদেশের পক্ষে চীনের সমর্থন কামনা করেন। বিদেশিদের সুখবর দিল সৌদি আরব। সৌদি আরবের রাজধানী রিয়াদ ও জেদ্দার কিছু নির্দিষ্ট এলাকায় বিদেশিরা এখন থেকে সম্পত্তি কেনার অনুমতি পাবেন। দেশের অর্থনীতিকে বৈচিত্র্যময় করতে বিদেশি বিনিয়োগ আনার পরিকল্পনার অংশ হিসেবে সৌদিতে নতুন আইন অনুমোদন করা হয়েছে বলে জানা গেছে। মঙ্গলবার এ সংক্রান্ত একটি আইনের অনুমোদন দেওয়া হয়েছে, খবর মিডল ইস্ট আইয়ের।
রিয়াদ ও জেদ্দার পাশাপাশি পবিত্র নগরী মক্কা ও মদিনায় বিদেশিদের সম্পত্তি কেনার সুযোগ রয়েছে, তবে এজন্য বিদেশিদের কিছু শর্ত পূরণ করতে হবে। আইনটি অনুমোদনের পর থেকে সৌদি রিয়েল এস্টেট বাজারে ইতিবাচক প্রভাব পড়েছে। পাশাপাশি শেয়ার বাজারে কিছু কোম্পানির শেয়ারের দামও বেড়ে গেছে। তবে দেশটির রিয়েল এস্টেট জেনারেল অথরিটি শিগগিরই এই আইনের প্রয়োগ ও বিস্তারিত নিয়মকানুন প্রকাশ করবে। নতুন আইনটি 2026 সালের জানুয়ারি থেকে কার্যকর হবে বলে জানা গেছে। বিশেষজ্ঞরা বলছেন, সৌদি আরবের রিয়েল এস্টেট ও পর্যটন খাতে দুটি লক্ষ্য রয়েছে। একদিকে তারা চায় যেন ধনী ও মধ্যবিত্ত সৌদি নাগরিকরা বিদেশে না গিয়ে নিজেদের দেশে বিনিয়োগ ও খরচ করে। অন্যদিকে বিদেশিদের কাছ থেকেও বিনিয়োগ আকর্ষণ করতে চায় যারা ওমান, কাতার বা দুবাইয়ের মতো উপসাগরীয় দেশগুলোতে বাংলো বাড়ি বা দ্বিতীয় বাড়ি কিনতে আগ্রহী। গাজায় যুদ্ধবিরতি ও মানবিক সহায়তার আহ্বান ইউরোপীয় মুসলিম নেতাদের। বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ইউরোপীয় মুসলিম আমব্রেলা সংগঠনগুলো যৌথভাবে গাজা ঘোষণাপত্র পেশ করেছে। স্থানীয় সময় বুধবার ব্রাসেলস প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই ঘোষণাপত্র উপস্থাপন করা হয়। এতে সভাপতিত্ব করেন এক্সিকিউটিভ বডি অব মুসলিমস ইন বেলজিয়ামের প্রেসিডেন্ট মেহমেত উত্থন। ইংরেজি, জার্মান ও ফ্রেঞ্চ ভাষায় আয়োজিত এই সংবাদ সম্মেলনে নেতারা জানান, ইউরোপের 15,000-এর বেশি মসজিদ ও ইসলামিক প্রতিষ্ঠানের প্রতিনিধিত্বকারী মুসলিম সংগঠনগুলো গাজায় চলমান মানবিক বিপর্যয় ও যুদ্ধাপরাধ বন্ধে অভিন্ন কণ্ঠে প্রতিবাদ জানিয়েছে। যৌথ ঘোষণাপত্রে বলা হয়, গাজায় ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত 58,000-এর বেশি মানুষ নিহত হয়েছেন, বহু মানুষ নিখোঁজ, ধ্বংস হয়ে গেছে অগণিত পাড়া মহল্লা, খাদ্য ও পানির জন্য সংগ্রামে প্রাণ হারাচ্ছেন হাজারো মানুষ। মানবিক সহায়তা ইচ্ছাকৃতভাবে বাধাগ্রস্ত করা হচ্ছে, যা ভয়াবহ দুর্ভিক্ষে রূপ নিচ্ছে। বিবৃতিতে নেতারা বলেন, বেসামরিক মানুষের প্রাণহানি কোনোভাবে গ্রহণযোগ্য নয়, যা হামাস বা অন্য যে কোনো পক্ষের হাতেই হোক না কেন। তারা অবিলম্বে যুদ্ধবিরতি, বন্দী মুক্তি, মানবিক সহায়তার অবাধ প্রবেশাধিকার এবং 2 রাষ্ট্রভিত্তিক শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানান। বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানোর আহ্বান জামায়াত আমিরের। দেশের বিভিন্ন অঞ্চলে টানা বৃষ্টিপাতে সৃষ্ট ভয়াবহ বন্যায় বিপর্যস্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। বৃহস্পতিবার এক বিবৃতিতে তিনি বলেন, গত কয়েকদিনের অবিরাম বৃষ্টিপাতে দেশের উপকূলীয় পাহাড়ি অঞ্চল জুড়ে জনজীবন চরমভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে। বিশেষ করে ফেনী, নোয়াখালী, শরীয়তপুর, চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান, সিলেট, খুলনা, পটুয়াখালী, বরগুনা ও ময়মনসিংহ জেলার বহু মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। নৌকা না থাকায় গ্রামের অসংখ্য পরিবার গৃহবন্দী হয়ে পড়েছে। শিশু, নারী, বৃদ্ধ সহ সব বয়সের মানুষ পানিতে হাবুডুবু খাচ্ছেন। বসতঘর, রাস্তাঘাট ও কৃষি জমি প্লাবিত হয়েছে। বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থা অনেক স্থানে বন্ধ হয়ে গেছে। তিনি আরো বলেন, পানি বৃদ্ধির সঙ্গে সঙ্গে হাঁস, মুরগি ও গবাদি পশুর প্রাণ রক্ষা এখন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। খাদ্য ও বিশুদ্ধ পানির তীব্র সংকট দেখা দিয়েছে। পানিবাহিত রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। নদ নদীর ভাঙনও বেড়েই চলেছে। এই দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে আমি মহান আল্লাহর দরবারে রহমত ও সহায়তা কামনা করছি। জামায়াত আমির বলেন, এই দুর্যোগ মোকাবেলায় রাষ্ট্রীয় উদ্যোগই সবচেয়ে জরুরি। অবিলম্বে বন্যা কবলিতদের উদ্ধার ও পর্যাপ্ত ত্রাণ সহায়তা নিশ্চিত করার জন্য আমি সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। পাশাপাশি জামায়াতে ইসলামের সংশ্লিষ্ট এলাকার দায়িত্বশীল ও কর্মী ভাইদের প্রতি সর্বোচ্চ আন্তরিকতা ও সহযোগিতা নিয়ে দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি। তিনি সমাজের সকল সামর্থ্যবান ও হৃদয়মান মানুষের প্রতি আহ্বান জানিয়ে বলেন, এই মানবিক বিপর্যয়ে সকলে যার যার অবস্থান থেকে দায়িত্ব পালন করুন। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন এবং দেশবাসীকে এই দুর্যোগ থেকে মুক্ত করুন।